গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 9টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8টা মতো হবে। তো তারপর মেয়েকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে। তো ছোটো মেয়ে এখন পড়ছে যদিও। তো তারপর আমি চলে এসেছি কি বলতো রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে হাজবেন্ড বলল কি বলতো একটুখানি ম্যাগি খাবো। তো ওই কারণেই একটু ম্যাগির ব্যবস্থা শুরু করে দিয়েছি। তো ম্যাগিটা অলরেডি একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে একটুখানি শুধু আলু দিয়ে নিচ্ছি, আর কোনো সবজিপাতি দেবো না, আর ডিম দিয়েই আর কি ম্যাগিটা করব। তো মা মেয়ে দুজনে মিলেই কাজে লেগে পড়েছি। আর বড় মেয়ে তোমাদের বলি না, ওর ভীষণ রান্না করতে কিন্তু পছন্দ করে। আমি যে ওকে করতে বলি তা কিন্তু না, ও নিজে থেকেই বলছে মা আলুটা তুমি কুচিয়ে কেটে দাও, আমি এদিকে নাড়তে থাকি আর তুমি ওদিকে সবটা আমাকে জোগাড় করে দাও, আমি করব। আচ্ছা ঠিক আছে কর। আর যে কোনো কাজে কেউ যদি নিজের থেকে করতে চায় তাহলে কিন্তু তাকে বাধা দেওয়া উচিত না। তাহলে কি হয় বলো তো, তার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। ও উৎসাহ নিয়ে রান্নাবান্নার কাজটা করতে আসে আর আমিও তাই ওকে কোনো সময় বাধা দিই না। যখন ও ইচ্ছে করে করে তখনই খালি আর কি। তো যাই হোক, দেখো ম্যাগি করেছিল হাজবেন্ডও আজকে ম্যাগিই খেয়েছে। তো আমরাও ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি কি বলতো এই যে তেল নিতে বলতে এই যে ছোটো মেয়েকে দেখছো, ও ভীষণভাবেই কিন্তু আমার প্রতি কেয়ারিং, জানো তো। তো মা আর কি সবসময় কাজ করে, মা সবসময় নিজের কেয়ার করে না। তো ওই জন্য বলবে মা তুমি বসো, তো আমি তোমাকে মাথায় আচ্ছা করে একটুখানি তেল দিয়ে নিয়েছি। অবশ্য কি বলতো, মাথায় তেল দেওয়া থাকলে মাথাটা মায়ের ঠান্ডা থাকে, তো তাই চিৎকার চেঁচামেচিগুলো ওদের উপর করতে পারি না। তাই মাকে কিভাবে ঠান্ডা রাখতে হবে সেটা কিন্তু আমার দুই মেয়েই ভালো করেই জানে। তো দেখো আমাকে বসিয়ে তেল দিয়েছে কি না দিয়েছে, ব্যাস মুষলধারে বৃষ্টি এসছিল। বেশ ভালোই কিন্তু আজকে বৃষ্টিও হয়ে গেল। এবার যে ঠান্ডা লাগবে কি না তারও কোনো ঠিক নেই। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর মাথায় তেল নিয়েছি, বুঝতেই পারছো মানে ঠান্ডা লাগার প্রবণতা আমার ভীষণভাবেই, আমার অল্পেতেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টি হবে বুঝতেও পারিনি। যদিও কি বলতো মানে মেঘ করেছিল, কিন্তু কদিন ধরেই মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু বৃষ্টিটা আজকে ভালোই বেশ হলো। আর এদিকে দেখো এখন বাজে কিন্তু প্রায় 11টা। তো হাজব্যান্ডকে ফলগুলো কেটে দিয়েছি, ও এখন বসে বসে খেতে থাক, তারপর যাব রান্নাবান্না আর সংসারের যাবতীয় গোছগাছ এইসবের কাজে। তো ও দেখো, ও আবার ওষুধ খেতে না খাওয়ার পরে ভুলে গেছিলো, তাই মেয়েকে বললো যে ওই যে ওষুধের বক্সটা দিতে। তো এখানে আর কি সমস্ত মেডিসিনগুলো আমি আর কি ওই কৌটোর মধ্যে ভরে রেখেছি, তাহলে যখন যা দরকার পড়ে যে ওষুধটা, ও কিন্তু ওষুধটা নিজে নিজেই খায়, আমাদেরকে ওষুধটা মানে কাউকেই দিতে হয় না। এই যে আমার মাথাটা দেখো তেলে একদম তেলে ভর্তি, তুলে তেলটা দেখো একবার। আর এই যে ইনিও তেলে ভর্তি হয়ে গেছে পুরো মাথা, সবাই আজকে তেল নিয়েছে। আর এই যে তেল দাত্রী, আসল এই যে আমাদের তেল দাত্রী ভবিষ্যতের মোস্ট পপুলার বিউটিশিয়ান। তারপর দেখো বাবার মাথাতেও যেটুকু যা চুল আছে সে কটাকেও আর রেহাই দেয়নি, তো সেখানেও আবার দিয়ে তেল দিয়ে একদম আচ্ছা করে চুলগুলোকে দিয়েছে বসিয়ে। তো আমার ছোটো মেয়ে কী বলতো এইসব কাজকর্ম করতে আবার ভীষণ ভালোবাসে, মানে একটু কি বলবো রূপচর্চার দিকে ওর ন্যাকটা বেশি আর কি। তো ওই জন্যই বললাম যে মোস্ট পপুলার বিউটিশিয়ান হবে ইন ফিউচার। তো যাই হোক, সে তো যা হবে দেখাই যাবে। আর এদিকে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তরকারি আজকে করব কি বলো তো, ডুমুরের তরকারি করব। আর ডুমুরটা কালকে ছাড়াতে কাটতে আমার প্রায় 1.25 ঘন্টা সময় লেগেছে। ডুমুর পরিষ্কার করা কাটা যে কি কঠিন কাজ সে তোমরা যারা করো তারাই জানো। ওই যে ভিতরে বীজগুলো থাকে সেগুলো ছাড়ানো ভীষণভাবেই কঠিন। তো মেয়ে বলছে মা ডুমুর তো অনেক দিন খাইনি, তো কেমন লাগবে খেতে, ওদের আর কি ভুলে গেছে। মানে সত্যি কথাই এইসব তরকারি তো আর মানে সবজি আর কি সচরাচর কারো বাড়িতে দেখবে আসে না। তো যেহেতু ডুমুরে অনেক বেশি আয়রন, তো সেই কারণেই হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বাজার থেকে ডুমুর তারপর থোর এই জাতীয় সবজিগুলো পেলে একটু আনবে, করে দেব। তো ওই জন্য ও যেই দেখেছে আর কি অমনি নিয়ে এসছে। তো তাও কি বলতো মা যখন ছিল তখন বলেছিলাম যে ওই সব সবজিগুলো আনতে, তাহলে কি হয় মা আমি সবাই থাকি, বেশ বসে বসে ছাড়ানো হয়ে যায়। আর এটা তো আমাকে সব কিছু একা হাতেই করতে হয়। তো যাই হোক, আমার কষ্ট দেখে আবার হাজব্যান্ডও
হাত লাগিয়ে ডুমুরগুলো পরিষ্কার করেছে, ও কিছুটা হেল্প করেছে আমাকে আর কি। তো একা হাতে কাজ করতে করতে কি বলতো মানে ভীষণভাবেই কিন্তু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কোনো কষ্ট আর কি পরে কিন্তু ভালোই কি বলবো ফল দেয়। তো যাই হোক, ডুমুরটা খেতে আশা করছি ভালো হবে। আর আজকে খুব মন দিয়ে রান্নাটা করেছি। আর যে কোনো রান্না যখন ভালোবেসে মন দিয়ে করা হয় সেই রান্নার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। আর দেখো ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম একটুখানি চিংড়ি মাছও দিয়ে দিই, কারণ চিংড়ি মাছ যে কোনো সবজিতে পড়লেই তার স্বাদ তো আরোই মানে ডবল হয়ে যায়। তো ওই জন্যই চিংড়ি মাছ কয়েকটা জাস্ট মানে নিয়েছি বের করে, শুধুমাত্র ওই একটুখানি গন্ধ হলেই হবে আর কি। তো চিংড়ি মাছ এখন পরিষ্কার করব, ওদিকে কিন্তু সবজিটা কষে আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখছো একখানা অস্ত্র, রান্নাঘরে যে কি ভীষণ দরকারি জিনিস একটা। আর আমার এই কাঁচিটা ভীষণভাবেই ধারালো, তো মাছ কাটা বলো বা আদার্স কোনো কিছু বলো, সব কাজেই কিন্তু এই একটা অস্ত্রতেই কাজ হয়ে যায়। তো দেখো এই যে সবজিটা আবার একটুখানি আমি কষিয়ে নিচ্ছি, মানে কি বলবো ভয়েস যখন দিই না তখন কখন কি করেছি ঠিক মনে থাকে না, তাই একটু কিন্তু এদিক ওদিক হয়ে যায়, তোমরা সেগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এই যে মানে এখন আবার ভালো করে জল দিয়ে নিলাম কষানো শেষ করে, এখন এই যে ঢাকা চাপা দিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপর এই যে একটুখানি এই ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়ে ওকে ভেজে নিচ্ছি। তারপর এই ভাজা চিংড়ি মাছগুলো এই যে একটা ফোঁটা মানে ফুটে যাওয়ার পর সবজিটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের গন্ধ যখন তরকারির মধ্যে ঢুকে যায়, যে কোনো তরকারি দেখবে খুবই ভালো লাগে খেতে। আর এদিকে করব রুই মাছ। তো যেহেতু রুই মাছটা করব বলেই অল্প করে চিংড়ি মাছ দিয়েছি। আর হচ্ছে করব মুসুর ডাল লাউ দিয়ে আর ভেন্ডি সিদ্ধ। আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে, রোজ দিন ভেন্ডি সিদ্ধ খেয়ে খেয়ে একদিন যদি না করি না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো এটা যেন রোজ দিন সেই ডালটা যেমন আমাদের সব সময় হয় প্রতিদিন, তেমনি ভেন্ডি সিদ্ধটাও এখন মেনুতে অ্যাড হয়ে গেছে। মানে রোজ তোমরা আমাদের মেনুতে ভেন্ডি সিদ্ধটা দেখতেই পাবে। আর বিশেষ করে গরমকালে ভেন্ডি সিদ্ধ খাওয়া কিন্তু ভীষণভাবেই ভালো। তো দেখতেই পাচ্ছ ডুমুরের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। আগে এসব সবজি রান্না করতে গেলে মানে 10 হাত পিছিয়ে যেতাম। হাজব্যান্ড যদি কখনো এইসব সবজি নিয়ে আসতো মানে একটু রাগই করতাম, সত্যি কথা বলতে। কি কেন বলো তো, এই যে কাটা পরিষ্কার করা ভীষণভাবেই কিন্তু অনেক সময় সাপেক্ষ, তখন খুব রেগে যেতাম জানো তো। কিন্তু এখন মানে সময়ের সাথে সাথে দেখবে কত কিছুই যেন চেঞ্জ হয়ে যায়। যখন ও খাবো করে কোনো জিনিস নিয়ে আসে তখন কিন্তু সেটা ভালোবেসে রান্না করে দিতে আমাদের ভীষণভাবেই ভালো লাগে। কারণ হচ্ছে কি বলো তো, যখন দেখবে কোনো রান্না খেয়ে তারা বলবে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, মানে তোমার কাজটা যখন প্রাধান্য পাবে তখন কিন্তু সেই কাজ করার উৎসাহ আমাদের মধ্যে ভীষণভাবে বেড়ে যায়। তো যাই হোক, ডুমুরের তরকারিটা দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখে তো মনে হচ্ছে যে সত্যিই খেতে ভীষণ ভালো হবে। আর হয়েও ছিল ভালো, জানো তো, দারুণ হয়েছিল আজকে সবজিটা। তো সবাই খুব খুশি তরকারি খেয়ে, তো ওই জন্য আমিও ভীষণভাবেই খুশি হয়ে গেছি। ওই যে বললাম, কোনো কিছু কাজের প্রাধান্য যখন কেউ দেয় তখন কিন্তু নিজেদের মধ্যে যে কোনো কাজ করার উৎসাহটাও বেড়ে যায়। ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি এখন তোমার এই যে মেয়েদের রুমটাতে। তো কদিন ধরে ভাবছি এই বুকশেলফটা পরিষ্কার করব। তো মেয়ের তো এখন পড়াশোনার কোনো কিছু বালাই নেই, তো ওই জন্যই ভাবলাম কি বুকশেলফটা কদিন ধরে ভাবছি বইপত্রগুলো, কিছু বইপত্র আর কি তুলে দেবো আর একটু বুকশেলফটা ঠিকঠাক করে গুছিয়ে নেব। তো এই যে যেটা আর কি আমার বুকশেলফের মধ্যে পাতা ছিল সেটা তুলে নিয়ে আরেকটা পেতে নিলাম কাপড় আর কি। আর এখন দেখো বই খাতাগুলোকে গুছিয়ে নিলাম। বড় মেয়েকে বললাম যে তোর যেগুলো লাগবে না সেগুলো একটু তুলে দে। ও বলল থাক মা, এখন করতে পারছি না, পরে করব। তো ব্যাস কি আর করা যাবে, আমি ওর মতো করেই যেমন গোছানো ছিল সেরকমভাবেই গুছিয়ে দিয়েছি। মেয়ে আবার পরে দেখে শুনে যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দেবে, যেগুলো রাখার সেগুলো রেখে দেবে। কারণ কোনটা ওর রাখবে আর কোনটা বাদ দেবে সেটা তো আমি জানি না, তো ওই জন্যই মেয়ে পরে সেটা করে নেবে। তো এখন জাস্ট আমি গুছিয়ে দিলাম জায়গা মতো। তো ওই যে বলি না, মানে রোজ রোজ তো টেবিলটার এত তুলে পুরো করে পরিষ্কার করা হয় না, মানে ডিপ ক্লিন তো করা হয় না। তো আজকে ওই জন্যই মানে বুকশেলফটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বৃষ্টিটা যে হলো ভাবলাম কোথায় যে
একটু হলেও গরমটা কমবে, কিন্তু কোথায় পাবে। অবশ্য গরমকালে বৃষ্টি পড়লে হাওয়াটা যেই বন্ধ হয়ে যায় অমনি কিন্তু গরমটাও আরও ভীষণভাবেই বেড়ে যায়। আর মাথাতে তেল দিয়ে দিয়েছে তো ওই জন্যই যেন গরমটা আরোই বেশি লাগছে। তো ওই জন্যই কি বলতো, আমি না এই চুলে তেল নিয়ে থাকতেই পারি না। মানে যেদিনই তেল নিই সেদিনই কিন্তু শ্যাম্পু করে ফেলে দিই, পরিষ্কার করে নিই, কারণ আমি ওই তেল নিয়ে চুলে একদমই থাকতে পারি না। আর এখন দেখো বুকশেলফটা গুছিয়ে নেওয়ার পরে এই যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর বৃষ্টি হয়েছে দেখে আর কি বিছানার চাদরগুলোও তুললাম না, ভাবছিলাম আজকে কাচবো, কিন্তু হাজব্যান্ড বারণ করলো যে এই ওয়েদারে তোমাকে আর চাদরটা তো তুলতে হবে না। তো তার ভয়েই কিছুটা আর কি মানে আজকে রেহাই দিলাম, দেখা যাক কালকে কি করি। আর কদিন ধরেও ভাবছি একটু রুম ট্যুরটা তোমাদের দেবো। রুম ট্যুর বলতে আমার পুরো ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখাবো। কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি ভাই তোমার হোম ট্যুরটা দাও। এর আগেও কিছু এরকম রিকোয়েস্ট ছিল, তো তাদের কথা ভেবেই ভাবছি যে হোম ট্যুরটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কবে কি করতে পারি। আর এখন দেখো এই রুমটাতে চলে এসেছি, এই যে এই বিছানাটাও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি পরিষ্কার করে। ওদিকে কিন্তু রান্নাঘরে ও রান্নাবান্নাও চলছে, তো মাঝে মধ্যে রান্নার দিকে যাচ্ছি আর মাঝে মধ্যে এই ঘর বাড়ির কাজগুলো করছি। আর এখানে দেখো মেয়ের এই যে কালকে এই জামা কাপড়গুলো কেচেছিলাম, তো বৃষ্টি হয়েছে বলে আবার তুলে রেখেছিলাম, তো এখন আবার দেখছি বৃষ্টি টিষ্টি কোথায় মানে কোন দিকে পালিয়ে গেছে, এখন আবার কড়া করে রোদ উঠে গেছে। তো ওই জন্যই ওগুলো আবার রোদের মধ্যে একটুখানি দিয়ে নিলাম। যেই আমার বিছানাগুলো মানে ঝেড়ে মুছে টান টান করে পরিষ্কার করা হয়ে গেল অমনি দেখো রোদটা উঠেছে। আরেকটু আগে যদি রোদটা উঠতো তাহলে কিন্তু আজকে বেডশিটগুলো তোলাই যেত আর কি। তো যাই হোক, আমি কি বলতো 3-4 দিন ছাড়া ছাড়া মানে সপ্তাহে একদিন কিন্তু বেডশিট তুলেই দিই। আর আমার হাজব্যান্ড বলে কি বলতো, এগুলো নাকি আমার বাতিগ্রস্ত আমি, তাই বলে রাগারাগি করে মাঝে মধ্যে আর কি, বকাবকি করে। যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু যখনই দেখে এই কাজ করতে গিয়ে বা ওই কাজ এক্সট্রা কাজ করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে তখন বলে দিব্যি চলছে চলুক, ঠিকই আছে পরিষ্কার আছে, তোমাকে আর আজকে তুলতে হবে না। তো তার কথা শুনেও চলতে হয়, সবার মনে রাখতে হবে কিন্তু সংসার করা মানেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক দেখো আবার চলে এসেছি আমাদের এই রুমে। তো রান্নাবান্না প্রায় হয়েই গেছে, শুধুমাত্র গ্যাস মুছবো ওই কাজটাই বাকি আছে আর কি। আর না ডালটা ফোড়ন দেওয়াও বাকি আছে, মানে ডাল করে রেখেছি কিন্তু সেটার ফোড়ন দিইনি, গ্যাসটা অফ করে এখন এদিকের কাজগুলো সারছি। তো রুমগুলো সব গোছগাছ করে নেব, তারপর আবার রান্নাঘরের বাকি কাজটা সারবো। তো তা করতে করতেই চলো বিছানা গোছাতেই তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করে দিই। তো আমাকে একজন কমেন্ট করেছো, প্রথমেই জানাই বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছো লীরা কবির নামে। তো তোমাকে অনেক ধন্যবাদ লীরা, তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো বলেছো। আমার কিন্তু ভীষণই ভালো লাগে যখন অন্য দেশ থেকে কেউ ভিডিও দেখে, কারণ আমাদের দেশের মানুষ তো প্রিয় অবশ্যই, যখন অন্য দেশের মানুষের প্রিয় হতে পারি তখন কিন্তু সেটা হলো এক্সট্রা ভালো লাগা, তাই না বলো। আর একজন আমার বন্ধু বা বোন যাই হোক না কেন, তো তার নাম হচ্ছে চৈতালি দাস। তুমি আমায় জিজ্ঞেস করেছো আমি কোথায় থাকি, তো আমি খর্দাতে থাকি। আর আরেকজন হচ্ছে ডে উইথ ডলি, তো তুমি লিখেছো যে দিদিভাই তোমার কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমাকেও জানাই অনেক ধন্যবাদ যে তোমরা আমার কাজগুলোকে এত বেশি ভালোবাসো। কখনো যে এই কাজগুলো কেউ ভালোবাসবে তা সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। যদি ইউটিউবে না আসতাম তাহলে জানতেও পারতাম না যে আমার এই কাজগুলো মানে আমার ভালো লাগার কাজগুলো অন্য কারোও ভালো লাগতে পারে, বা আমার কাজ দেখে অন্য কেউ উৎসাহ পেতে পারে। তো সত্যি কথা বলতে কি এটাও কিন্তু আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া। তো যাই হোক, তোমরা যে রেগুলার আমার ভিডিও দেখো তার জন্য তোমাদেরকে অনেক জানাই ধন্যবাদ। আর যারা চ্যানেলের নতুন বন্ধু এসছো তারা যদি আমার ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘর থেকে সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি। এখন এগুলো ঢেকে ঢুকে রেখে দেব, তারপর যাব আবারও রান্নাঘরে, কারণ ওখানে এখনও ক্লিন করা হয়নি। তো গ্যাস ওভেনটা মুছে নেব আর কিছু বাসনপত্র মেজে নিলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কুলেখাড়ার শাকগুলো মানে শাক না পাতাটাই আর কি কেটে কুটে জলে একদম ফুটিয়ে ফুটিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে রেখে দিলাম। এবার পাতাগুলো কি করব বলো তো, ছেঁকে নিয়ে ওই যে জলটা হয়
ফোটানো সেই জলটা আর কি হাজব্যান্ডকে খাওয়াই। তো ওটা ভীষণই উপকার ব্লাডের জন্য আর কি। তো আর এখন দেখো রান্নাঘরও আমার মুছে পরিষ্কার করে একদম কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের থেকে খুশি আর কেউ হয় না। বাড়ির সব থেকে ছোট জায়গা হয়ে এই রান্নাঘর, আর সব থেকে কাজটা বড় থাকে কিন্তু এই রান্নাঘরে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।